হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রাক্ষস ছবিটা নিয়ে। এটা আরো একটা বাংলাদেশি ছবি যেটা গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল এবং ওটিটিতে রিলিজ করে গেছে ছবিটা অনেকদিন আগেই। আমার 2-4 দিন আগেই দেখা হয়েছিল, বাট অনেস্টলি বলতে গেলে এই ছবিটা দেখার পরে রিভিউ করার কোনো ইচ্ছা আমার ছিল না। সেই কারণে রিভিউটা আমি করছিলাম না, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট সেরকম নেই বলেই আর কি ছবিটা নিয়ে কথা বলবো এখন। যাই হোক, তোমাদেরকে বলি যে মেহেদী হাসান হৃদয়ের এটা দ্বিতীয় প্রজেক্ট ছিল। তোমরা হয়তো সকলেই জানো যে বরবাদ তার প্রথম সিনেমা, যেটা ইন্ডাস্ট্রি হিট ছিল আর কি, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি হিট ছিল। পাশাপাশি মেহেদী হাসান হৃদয় শ্যাম আহমেদের প্রথম সিনেমা ছিল, ঠিক আছে, রাক্ষস। সো ওভারঅলি রাক্ষস কেমন লাগলো তাই নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত একটা কথা সত্যি যে গত ঈদে আর কি যে কটা ছবি মুক্তি পেয়েছিল, এটা আমরা দেখেছি যে প্রত্যেকটা ছবির মধ্যে রাক্ষস এবং প্রিন্স নিয়ে একটা হাইপ ছিল। যথেষ্ট পরিমাণে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা ছিল। কারণটা হচ্ছে যে যেহেতু একটা অ্যাকশন ধর্মী সিনেমা, এবং এই সময় দাঁড়িয়ে অ্যাকশন ধর্মী সিনেমা দেখার অডিয়েন্সটা একটু বেশি, সেটা তোমরা জানো। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স গুলো ওয়েট করে থাকে। তো সেদিক থেকে দুটো ছবি নিয়েই হাইপটা বেশি ছিল। কিন্তু মোস্টলি এই দুটো ছবি আমাদেরকে ঝুলিয়েছে। একটা কথা আমি বলতে পারি যে এতদিন পর্যন্ত আমাদের হয়তো একটা ভুল ধারণা ছিল যে মেহেদী হাসান হৃদয় নাকি খুব ভালো একজন পরিচালক। ভাই সিরিয়াসলি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে একমাত্র একজন পরিচালক যিনি অ্যাকশন ছবিটা খুব ভালো করতে পারেন, রায়হান রাফি। ওয়ান অ্যান্ড অনলি রায়হান রাফি, তার ধারে কাছে কেউ নেই। তিনি একটা গোটা ছবি যেভাবে নির্মাণ করেন, যেভাবে মেকিং করেন, যেভাবে তার পুরো প্রেজেন্টেশন থাকে, যেরকম তার ভিশন থাকে, এরকম বিষয়টা আমরা অন্য কোনো পরিচালকের মধ্যে এই মুহূর্তে দেখতে পাই না। আর সব থেকে বড় কথা, একটা ছবি, তার প্রথম ছবি, সেটা হিট দিল বলে বা ব্লকবাস্টার গেল বলে আমরা তাকে খুব ভালো পরিচালক বলে দিলাম, এটা সত্যি মানে আমাদের আমাদের অ্যাকচুয়ালি ভুল ছিল। ঠিক আছে, ভালো পরিচালক কাকে বলবো? মিনিমাম সে 10টা সিনেমা করবে এবং 10টার মধ্যে 7টা পারফেক্ট হবে, তবেই সে ভালো পরিচালক। এই মুহূর্তে দাঁড়িয়ে রাক্ষস দেখার পরে ভাই সিরিয়াসলি এটা আমাদের মানে ভুল ধারণা হিসাবেই প্রমাণিত হলো যে তিনি ভালো পরিচালক, মেহেদী হাসান হৃদয়। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, তার মাথা থেকে ওই অ্যানিমেলের ভূতটাকে নামাতে হবে। অ্যানিমেল থেকে মানে অনেক ফ্রেম থেকে কপি করে সে বরবাদ করেছে, বরবাদ থেকে আবার অনেক ফ্রেম নিয়ে তিনি রাক্ষস করেছেন। মানে এটা তো আমি বলতে পারি যে বরবাদের আরেকটা ভার্সন, মানে চিপ ভার্সন। ঠিক আছে, বরবাদ তাও ওয়ার্ক করে গেল, সেটা আমাদের সাকিব খানের একটা অরার জন্য, তার কাজের জন্য বা তার ক্রেজের জন্য, তার দর্শকদের জন্য। বাট রাক্ষস তো তা হবে না, কারণ রাক্ষস সাকিব খানের ছবি নয়, শ্যাম আহমেদের ছবি। শ্যাম আহমেদের অডিয়েন্স কম, এবং একই জিনিস দর্শক কতবার খাবে, এটাও তো একটু ভাবা উচিত। মানে আমি তো বুঝতে পারছি না যে বহু ইন্টারভিউ দেখেছি আমি মেহেদী হাসান হৃদয়ের, সব সময় বড় বড় বাতেলা। হ্যাঁ, মানে এই করেছি ওই করেছি, বিশাল স্কেলের ছবি, বিশাল গ্র্যান্ডারের ছবি, অনেক কথাই শুনেছি ভাই। আলটিমেটলি এটা কি প্রোডাক্ট হলো ভাই? এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক অনেকটাই অ্যাডভান্স। তারা মানে ভালো কন্টেন্ট চায়, এরকম পাতি ছবি কিন্তু দেখে না। তোমরা দেখবে যে একই প্যাটার্নের গল্প হয়েছে, মানে বরবাদ যা দেখেছো সেম টু সেম, একই গল্প, একই অ্যাকশন ভিজুয়াল, একই মেকিং, সেই গ্যাটলিং গানের ইউজ। মানে আমি তো বুঝতে পারছি না যে বাংলাদেশের মেকার্সরা, পরিচালকরা এই গ্যাটলিং গান থেকে বেরোতেই পারছে না। মানে অ্যাকশন সিনেমা মানে ওই গ্যাটলিং গান থাকতেই হবে, এবং তারও যদি একটা প্রপার ইউজ হতো, মানে একটা ভালো সিচুয়েশনে যেটা যাচ্ছে, ওয়ার্ক করছে সিন ওয়াইজ, তাও যদি একটা প্রপার হতো। মানে যা নয় তাই, মানে যে কোনো একটা সিনে গ্যাটলিং গান ঢুকিয়ে দিলাম, একটা অ্যাকশন করে বেরিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল সিনেমা। মানে সিরিয়াসলি বলছি, আমি তোমাদেরকে বলছি যে মেহেদী হাসান হৃদয়ের মাথায় এখন শুধুমাত্র অ্যানিমাল চলছে। দিন রাত উঠতে বসতে শুধুমাত্র অ্যানিমাল চলছে। আমার মনে হয় এখন তাকে এই জায়গা থেকে বেরোনো উচিত। ঠিক আছে, মানে মানে কি বলবো, বরবাদ যেরকম হয়েছে, রাক্ষস যেরকম হয়েছে, এই প্যাটার্ন থেকে বেরোনো উচিত, তবে সে ভালো কিছু দিতে পারে। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে বলি, এটা বেশ একটা সারপ্রাইজিং বিষয়, যারা ছবিটা দেখে নিয়েছো তাদের কাছে অবশ্যই সেটা চমক ছিল, বাট আমার কাছেও সেটা সারপ্রাইজিং যে আমাদের মেহেদী হাসান হৃদয় চুপি চুপি কিন্তু নিজের একটা ইউনিভার্স তৈরি করে ফেলেছেন এই রাক্ষসের মাধ্যমে। এবং এটা বলাই বাহুল্য যে তিনি কিন্তু আমাদের রেহান রফিকেই কপি করছেন। বাট আমি এটা ভেবে পাচ্ছি না যে মেহেদী হাসান হৃদয় ইন্ডাস্ট্রিতে নেবেই প্রথমে বরবাদ, তারপরে রাক্ষস, এবং একটা একটা ইউনিভার্সের সূচনা। না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো লক্ষ্য। মানে তার ইউনিভার্সের কাজ থেকে এইটা বোঝা যায় যে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে বা মেন লক্ষ্য হচ্ছে মেয়ে তোলা। মানে গল্প দেখলে তোমরা এটা বুঝতে পারবে আলটিমেটলি যে কি হচ্ছে, কিরকম ইউনিভার্স তৈরি হচ্ছে। তবে যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলাই যায় যে আমাদের মেহেদী হাসান হৃদয়
শুধুমাত্র বলিউড থেকেই নয়, নিজের ইন্ডাস্ট্রি থেকেও কপি করছেন। তার আগামী এই ইউনিভার্স কিরকম ওয়ার্ক করে সেটা হচ্ছে দেখার। আর একটা কথা, সেটা হচ্ছে যে রাক্ষস ফ্লপ করার পরে তার ইউনিভার্স নিয়ে ভাবনা চিন্তা সেটা কেমন হয়, মানে তিনি কি ইউনিভার্স বাড়াতে চান কি চান না, সেটাও কিন্তু একটা দেখার মতো বিষয় হবে। ঠিক আছে, এই ছবিতে একটা গান ছিল, ধরো কলকি মারো টান, সেরকমই কিন্তু ছবির মেকিং হয়েছে, মানে পুরো গাঁজা খাওয়া একটা মেকিং। ঠিক আছে, যা ইচ্ছা তাই করেছে। ছবির যে গল্পটা, একটা মেয়েকে ভালোবাসা নিয়ে এবং সেই ভালোবাসাকে পাওয়া নিয়ে, আলটিমেটলি সেই ভালোবাসাটা কিভাবে পাচ্ছে তা নিয়ে ছবির গল্প। দেখো, এইরকম গল্প নিয়ে অনেক সিনেমায় আমরা পেয়েছি। ঠিক আছে, তার মধ্যে গাদার হয়েছে, তার মধ্যে অনেক এরকম সিনেমা হয়েছে, এবং সত্যি বলতে সেই সব সিনেমাগুলোর মধ্যে একটা জাস্টিফিকেশন ছিল, গল্পের একটা জাস্টিফিকেশন ছিল। বাট এই ছবিতে যে গল্প আমরা দেখতে পাচ্ছি, না আছে কোনো লক্ষ্য, না আছে কোনো উদ্দেশ্য, যা ইচ্ছে তাই করা হয়েছে, ধার ধার করে সিন আসছে, ভুলভাল স্ক্রিন প্লের কাজ। ভাই সিরিয়াসলি আমি তো ভাবছিলাম যে কতক্ষণে আমি ছবিটা শেষ করব, ইচ্ছে করছিল না গোটা ছবিটা দেখার জন্য, তাও ভাবছিলাম যে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারি, সেই কারণে গোটা ছবিটা দেখা। কিন্তু এটা বলতে পারি যে আমাদের মেহেদী হাসান হৃদয় অ্যানিমেল ছবিটাকে বরবাদে একবার ভেঙেছেন, বাকি ভাঙাটা তিনি রাক্ষসে ভেঙেছেন। ঠিক আছে, সব থেকে বড় কথা কি জানো, মেহেদী হাসান হৃদয় এটা কিন্তু বুঝে গেছে যে আমার বরবাদ খুব ভালো হিট করেছে, ব্লকবাস্টার গেছে, সেখানে আমি ভায়োলেন্স দেখে নিয়েছি, সেখানে আমি ব্রুটালিটি দেখিয়েছি, সেখানে আমি অ্যাকশন দেখেছি, ব্লাড দেখিয়েছি। সো সেটা যেহেতু ওয়ার্ক করে গেছে, আমার আগামী ছবিগুলোতে যদি আমি এগুলোই রাখি সেটাও ওয়ার্ক করে যাবে, মানে বাংলাদেশের দর্শক এগুলোই চায়। ভাই ঠিক আছে, রাখতেই পারো, সেরকম কিছু থাকতেই পারে, বাট সেটারও একটা জাস্টিফিকেশন থাকবে। সেটা তুমি কোন জায়গায় কিভাবে কি সিচুয়েশন ইউজ করছো তার একটা জাস্টিফিকেশন থাকবে। ছবির মধ্যে কিচ্ছু নেই, মানে অহেতুক আসছে সবকিছু, মানে উল্টো পাল্টা লাগছে ছবিটা দেখার পরে, এটা কেন হচ্ছে, এটা কেন দরকার ছিল এখানে কিছু, যা তা হচ্ছে ভাই। মানে এক কথায় গোটা ছবিতে আননেসেসারি ভায়োলেন্স দেখানো হয়েছে। তোমাদেরকে একটা সিন বলি, একটা ব্যাক স্টোরিতে একটা সিন দেখানো হচ্ছে যেখানে একটা বাচ্চা ছেলে বাঘের বাচ্চাকে নিতে চাইছে। তো সেখানকার একটা লোক, সেখানকার নয় তাদেরই একটা লোক আর কি, কর্মী, সে বলছে যে নেওয়া যাবে না। ঠিক আছে, মানে বাঘের বাচ্চা কি করে দিতে পারি। কিন্তু সেখানে তার যে ঠাকুমা, সে বাচ্চা ছেলেটার যে ঠাকুমা, সেও একজন অন্য লেভেলের গ্যাংস্টার আর কি। ভাই ওই একটা কথায় তাকে গুলি মেরে দিল। মানে ভাই কোনো তো একটা মানে থাকবে, কোনো তো মিনিং থাকবে যে কেন হচ্ছে, কি অর্থ রয়েছে সিনটা, মানে বন্দুক বাল করে গুলি করে দিল ভাই। এটা বুঝতে পারছি যে এই ছবিতে বিরাট ভায়োলেন্স থাকছে, বিরাট ব্রুটালিটি থাকছে, বা বিরাট ব্লাড থাকছে। এটাই মেন ইন্টেন্ট ছিল আমাদের মেহেদী হাসান হৃদয়। মানে সিনের পর সিন এরকম অহেতুক সিনে ভর্তি ভাই, অহেতুক এরকম, মানে ভুলভাল সিনে ভর্তি। আরেকটা সিন তোমাদেরকে বলি, এই ছবিতে বাঘের একটা ইউজ ছিল। ঠিক আছে, যেখানে সত্যফিকার যে মেন ভিলেন এই সিনেমার, সে একটা বাঘ পোষে, মানে সে যাকে মারে সেই বাঘকে দিয়ে খাইয়ে দেয় আর কি। তো এরকম একটা বিষয়, কিন্তু সেরকম কোনো সিন দেখানো হয়নি। যখন বলা হচ্ছে সেটা দেখানো হলে আমার মনে হয় সেটা আরো ভালো পারফেক্টলি ভাবে ওয়ার্ক করতো, এবং ভিলেনের ক্যারেক্টার যেটা সেটা আরো ভারী হতো এই ছবির মধ্যে। বাট যাই হোক, সেরকম কিছু দেখানো হয়নি। এবার আসি বাঘের ইউজটা। বাক্যে ইউজ করেছো, প্রপার ইউজ করো ভাই। মানে কি দু চারটে সিনে দেখানো হলো, ওই ভুলভাল আওয়াজ করছে, ব্যাস চলে গেল। তাও যদি সিজির কাজটা ভালো হতো, তাও যদি ভিএফএক্স এর কাজটা ভালো হতো। হ্যাঁ, এই গোটা ছবির মধ্যে এটা বলতে পারো যে প্রচুর টাকা খরচা করা হয়েছে। ঠিক আছে, যেমন আমাদের বরবাদেও কিন্তু প্রচুর টাকা খরচা হতো, মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের বিশাল টাকা। ঠিক আছে, তো সেটা বুঝলাম আর কি। বাট তবুও যদি সেটা একটা পারফেক্টলি কোনো সিনেমা হতো, ঠিক আছে, প্রচুর টাকা হয়েছে, সেটা তুমি বলো অ্যাকশন ডিপার্টমেন্টের দিকে ঢালা হয়েছে, হয়তো সেটা হতে পারে যেরকম পুরো সেট ডিজাইন ছিল গোটা সিনেমার, সেখানেও টাকা ঢালা হয়েছে, এটা বলাই বাহুল্য। আলটিমেটলি আউটপুটটাও তো ভালো বেরোতে হবে, সেটাও তো একটা লক্ষ্য থাকা উচিত মেকার্সদের। আর একটা সিন ছিল রানওয়ের যে ফাইটটা, সেটাও অ্যানিমেল থেকে কপি করা। মানে এই হচ্ছে বলার, মানে মেহেদী হাসান হৃদয় এই মুহূর্তে দাঁড়িয়ে ওই কপির উপর দিয়েই যাচ্ছে, কপি করো পেস্ট করো, কপি করো পেস্ট করো, এই হচ্ছে তার সিনেমার লেভেল। এছাড়া যদি আমরা অ্যাক্টিংটা নিয়ে কথা বলি, সকলের পারফরমেন্সটা নিয়ে, কেউ এই ছবির মধ্যে ভালো পারফরমেন্স করে, সবাই দায় সারা কাজ করেছে, কেউ পারফেক্ট কাজ করেনি। সুস্মিতা চ্যাটার্জি আজ পর্যন্ত ভালো কাজ আমি দেখিনি, ভালো অভিনয় আমি দেখিনি। এবং এটাও দেখতে হবে যে এই গোটা ছবিতে তার স্ক্রিন টাইমটা কিন্তু খুব কমই ছিল, মানে সিনেমার শুরুর দিকে তাকে আমরা পেয়েছি, বাট যতটা সিনেমাটা গভীরে গেছে আর কি, তার স্ক্রিন টাইমটা কম হয়েছে এবং খুব ভালো হয়েছে। কারণ গোটা ছবিতে মেহেদী হাসান হৃদয় তাকে যেভাবে দেখিয়েছে, মানে সত্যি সেটা খুব খারাপ লাগছিল। শুধু তার একটাই সিন ছিল, মানে একটাই তার কাজ ছিল গোটা ছবির মধ্যে, সেটা হচ্ছে "ম্যাঁ", ওই কান্না। এবং তার ডায়লগ ছিল, তুমি যেও না, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, তুমি এটা করো না,
তুমি প্লিজ, এই হচ্ছে তার ডায়লগ। এই টাইপের কাজ পেয়েছি তার কাছ থেকে। পাশাপাশি শ্যাম আহমেদ, জঙ্গলিতে যত ভালো কাজ তার কাছ থেকে পেয়েছি, এই ছবিতে তত খারাপ কাজ তার কাছ থেকে পেয়েছি। সব থেকে বড় কথা, এই গোটা ছবিতে শ্যাম আহমেদের যে ডায়লগ ডেলিভারি খুব বাজে হয়েছে, শুনতে খুবই খারাপ লাগছিল। যেরকম তার ভয়েস মডুলেশন ছিল আর কি, ওভার দ্য টপ যাচ্ছিল। পাশাপাশি যেরকম সংলাপের কাজ হয়েছে, ডায়লগের কাজ হয়েছে, সেটাও ওয়ার্ক করেনি, খুব একটা মিনিংফুল ছিল না। তার মধ্যে কিছু ননভেজ ডায়লগ ছিল। দেখো, এখনকার সময় সিনেমাতে ডায়লগ বেশ করা থাকা উচিত, মানে ডায়লগের দ্বারাও তুমি দর্শক ক্যাটার করতে পারো, তুমি অডিয়েন্স আকর্ষণ করতে পারো তাদেরকে। বাট এই ছবিতে ডায়লগগুলো খুব খারাপ, এবং ওভারঅলি সকলের পারফরমেন্স আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, না সুস্মিতা চ্যাটার্জি, না আমাদের শ্যাম আহমেদ, এবং জোর করে আমাদের জিল্লু ভাইকে এই ছবির মধ্যে ঢোকানো হয়েছে। এবং এই ছবিতে তার পারফরমেন্স দেখে এটা কিন্তু বলতেই পারি যে শ্যাম ভট্টাচার্য আমার মনে হয় যে জোর করে এই কাজটা করেছে, খুব জোর করে। তারও ইচ্ছা ছিল না, মানে তার পারফরমেন্স দেখে কিন্তু এটা ফিল করা যায় যে আলটিমেটলি তারও ইচ্ছা ছিল না এই ছবিতে কাজ করার। ঠিক আছে, মানে এরকমই তার এক্সপ্রেশন ছিল, এরকমই তার কাজ ছিল ছবির মধ্যে। পাশাপাশি মিউজিক ডিপার্টমেন্টের কাজটা নিয়ে কথা বলি। এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ করেছেন আমাদের আরাফাত মহসিন, খুব সম্ভবত। ঠিক আছে, তিনি এর আগে, আমি তো বলেছিলাম তুফানে, তাণ্ডবে তিনি খুব ভালো কাজ করেছিলেন। লাস্ট তিনি প্রিন্সেও ঝুলিয়েছেন, রাক্ষসেও ঝুলিয়েছেন। একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো হয়নি। মিউজিক তবু ভালো গেছে, মানে গানগুলো মেনলি সেগুলো কিন্তু ভালো ভালো গেছে, বাট প্লেসমেন্ট অতটাও ভালো লাগেনি। দেখো, গল্পের কাজ যদি ভালো হতো তাও বলতাম যে প্লেসমেন্টটা হয়তো ঠিক ছিল, বাট গল্পটাই আলটিমেটলি ওয়ার্ক করেনি, তো গানের প্লেসমেন্ট কি করে হবে? গানগুলো যদি তোমরা সিঙ্গেলি শোনো সেটা ভালো লাগবে, মানে অডিওতে শোনো বা ভিডিও দেখো সেটা ভালো লাগবে, বাট সিনেমার মধ্যে প্রেজেন্টেশন খুব একটা ভালো হয়নি, এবং খুব ঘন ঘন গানগুলো আসছে, সেটাও একটা বিরক্তিকর ব্যাপার। তো এই ছিল বলার রাক্ষস ছবিটা নিয়ে। আমি শেষমেশ একটাই কথা বলতে চাই মেহেদী হাসান হৃদয়ের উদ্দেশ্যে, যে সিনেমা মানেই যে ব্রুটালিটি, সিনেমা মানেই যে ভায়োলেন্স, সিনেমা মানেই যে ব্লাড অ্যাকশন, এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে প্রথমত, তবেই কিন্তু একটা ভালো সিনেমা উপহার দিতে পারো তুমি দর্শক। যাই হোক, তার আগামী সিনেমার জন্য আমরা ওয়েট করে আছি, দেখা যাক সেই সিনেমা কেমন হয়। তো এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা শুধু পরবর্তী ভিডিওটা। থ্যাংক ইউ।